ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ভূত ভবিষ্যৎ এপিসোড নাম্বার 16 এবং অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের পার্ট 2তে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা অনেকদিন পরে এলো ঠিকই, কিন্তু এই ভিডিওটা নিয়ে আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল। ফাইনালি প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছি এবং আরও নতুন অনেক কটা ঘটনা নিয়ে অলরেডি কাজ স্টার্ট আমি করে ফেলেছি। আশা করছি নেক্সট উইকেও আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কাজবাজ মোটামুটি শেষ হয়ে গেলেই করতে পারবো। অ্যাকচুয়ালি পড়াশোনার চাপটা এখন এতটা বেশি, যেহেতু সামনেই আমার টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক রয়েছে, তো সেই নিয়ে পড়ার চাপটা একটু বেশি। তো আজকের আমাদের অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজ পার্ট 2 এর মানে আমাদের অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের সেকেন্ড যিনি গেস্ট, তার নাম হচ্ছে নৈরঞ্জনা। তো নৈরঞ্জনা আমার ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ড। অনেক দিন প্ল্যান করছিলাম যে দুজন একটা রেকর্ড করব। সে আর করা হচ্ছিল না, নানা রকম কাজ পড়ে যাচ্ছে। ও ব্যস্ত থাকছে, আমি ব্যস্ত থাকছি, আমার টিউশন থাকছে, ওর টিউশন থাকছে, নয়তো কোনো না কোনো কারণে সেই আমাদের বাধা পড়েই যেত, আমাদের শ্যুটটা হতোই না, রেকর্ডিংটা। তো আজকে রাত্রিবেলা 11:20 আমরা রেকর্ড করতে বসেছি। তো আজকে তোমরা নৈরঞ্জনার মুখে দুখানা ঘটনা শুনবে ছোট ছোট, এবং আমার মুখে একটা ঘটনা শুনবে। তো চলো আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটা শুরু করছি। ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। সো হ্যালো, বল নৈরঞ্জনা, কেমন আছিস? কেমন চলছে সব? ভালো আছে। তুই কেমন আছিস? আমারও এই ভালোই চলছে। মানে এত ইউটিউব নিয়ে একটু বেশ ভালোই চলছে। যাই হোক, ভিডিওটা করার আগে তো আমরা 25 মিনিট কথা বলেছি, বল? তারপর হ্যাঁ। এখন রেকর্ডিংটা আবার স্টার্ট করছি। আচ্ছা, তো তুই আর কি, মানে তুই অ্যাকচুয়ালি, আমি নৈরঞ্জনাকে বলেছিলাম যে আজকে আমাদের গেস্ট হওয়ার জন্য। আহ যাই হোক, তো বল নৈরঞ্জনা, আজকে আমাদের এই রেকর্ডিং এর গেস্ট হয়ে, মানে আমাদের এই অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের পার্ট 2 এর একজন মেম্বার হয়ে কেমন লাগছে তোর, বল? ভীষণই ভালো লাগছে, ভীষণই আপ্লুত বোধ করছি। হ্যাঁ, তোকে তো অনেকবার বলেছি আয় সামনাসামনি আয়, বেশ ভালো করে রেকর্ডিং হবে, বাট আমাদের কারোরই টাইম হচ্ছিল না। সামনেই টেস্ট নভেম্বরে, একটু পড়াশোনারও ভীষণ চাপ আমাদের, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এবার কালী পুজোর মানে আমার হঠাৎ করে মাথায় কেন এলো বলতো যে এই রেকর্ডিংটা আমাদের এত তাড়াতাড়ি করে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা এটা সামনাসামনি করতাম, বাট হঠাৎ করে আমার মাথায় এলো যে এটা কালী পুজোর দিন ভিডিওটা ছাড়া উচিত। এই স্টোরিটা তোকে বলি, আমি আজকেরই ঘটনা এটা। হ্যাঁ, হুম। আমি সকালবেলাতে না, আমার দুবার আজকে ঘুম ভেঙে গেছে। একদম সকালে একবার, আমি যখন ঘুমটা ভেঙেছে না, একটা খুব খারাপ স্বপ্নে আমার ঘুমটা ফার্স্ট অফ অল ভেঙেছে। আমি না কখনো পায়ের ওপর পা তুলে ঘুমাই না। কয়েকজনের স্বভাব আছে দেখবি পায়ের ওপর পা তুলে ঘুমায়, ঠিক হ্যাঁ। আছে? আমি না কখনো এরকম ভাবে ঘুমাই না। আমি হয় মানে একদম তোর কি বলে কাত হয়ে ঘুমাই, আমি কখনো পায়ের ওপর পা তুলে ঘুমাই না। ভুলবশত সোজা হয়ে ঘুমাই, বাট পায়ের ওপর পা তুলে আমি কখনো, আমার ঘুম ভাঙা অবস্থায় আমি কখনো দেখিনি। আমার যখন ঘুমটা ভাঙলো, আমি দেখছি পায়ের ওপর পা তুলে বসে রয়েছে, এবং স্বপ্নের শেষ মোমেন্টেও কিন্তু আমি পায়ের ওপর পা তুলেই বসেছিলাম। স্বপ্নটা আমার সত্যি বলতে কি প্রপার একদম মনে নেই। আমি শুধু দেখছিলাম আমার সামনে কিছু একটা কালা জাদুর কিছু একটা হচ্ছে, আমার এটা মনে পড়ে গেল এখন। হঠাৎ করে আমার এতক্ষণও মনে ছিল না যে আমি এই কালা জাদুর কিছু একটা হচ্ছে, জানিস তো? হ্যাঁ। তো এইরকম একটা ব্যাপার, এইটা একটা স্বপ্ন দেখে আমি প্রথমে, তারপরে একটু ঘুমিয়ে পড়লাম আবার, মানে প্রথম ভয় পেয়ে একটু ঘুমটা ভেঙে গেছিল। তারপরে একখানা অন্যরকম স্বপ্ন দেখেছি, সেটা আমি তোকে পরে বলছি, এটা এখন বলা যাচ্ছে না। সেই স্বপ্নটা দেখার তোকে বলেছিলাম না সে আগে একবার, মনে আছে? হ্যাঁ। ওই রকম টাইপের একটা ঘটনা আমি আজকে আবার স্বপ্নে দেখেছি। তো যথারীতি সেটা দেখে আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এবং আমার যতদূর মনে হয় না, একটা স্বপ্নের পিছনে অনেক কটা কারণ থাকে। হুম, আর একটা স্বপ্ন একজন মানে যখন দুবার তিনবার করে দেখছে, তবে সেটার পিছনে ডেফিনেটলি কোনো ঠিক আছে। পারফেক্ট কারণ আছে। হুম, হুম। এমনি এমনি এটা হচ্ছে না। হ্যাঁ, একদমই তাই। আমার আমার মনে হয় আমার একটা সলিউশন কিছু একটা করা উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি অবশ্যই। বলতো, জিনিসটা আমি কাউকে বলতে পারছি না। তোকে তো বলেছি মানে কেমন স্বপ্নটা, এবার তুই বল এটা কি কাউকে তেমন ভাবে বলা যায় জিনিসটা? না, আর এটা তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি না ওরকম নেগেটিভ জিনিসকে পজিটিভে কনভার্ট করে দিতে পারি, এটার একটা মানে বলতে পারিস যে একটা গুণ রয়েছে।
সামথিং। তো ওই জিনিসটা তখন আমার মাথায় এলো যে না, আজকের এই রেকর্ডিংটা করা যেতে পারে, জানিস তো। তো তারপরে এই আর কি প্ল্যানটা করা। তো নৈরঞ্জনা, এবার তাহলে তুই ঘটনাটা শুরু কর। এবার আমারও কিছু বলার আছে আজকে ভিডিওটা, তো তুই তোর ঘটনাটা শুরু করে ফেল। আচ্ছা। আহ তো যে ঘটনাটা বলছি সেই ঘটনাটা ঘটেছে ঘটেছে আমার ছোট মার মুখে শোনা। আহ তো ছোট মা ছোটবেলাতে হোস্টেলে মানুষের মানে পড়াশোনা করেছে আর কি। হুম। হোস্টেলে ভূত ঠুত ব্যাপারটা থাকে, আমরা সেটা সবাই জানি খুব হ্যাঁ, ভালোভাবে। হ্যাঁ, একদম মানে ওই একটু পুরনো কোনো হোস্টেল সামথিং কিছু হলে, হ্যাঁ এটা আমিও একটু শুনেছি, মানে কয়েকখানা জিনিস একটু হয়। যাই হোক, বল। হ্যাঁ, পুরোনো হসপিটাল, তারপর হোস্টেল, এইসবে একটুখানি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, কারণ এগুলো অনেকটা আহ, আর কি পুরনো হয় আর কি। অনেক ছাত্র বা পেশেন্ট সবকিছু এরকম থাকে সেখানে। হুম। অনেক কিছু এরকম আহ আর কি, সেই জায়গাটাকে ঘিরে এরকম অনেক কিছু হয়ে থাকে, যেগুলো আবার পরবর্তীতে যারা নতুন আসে তারা সেগুলোকে ফিল করতে পারে হুম। আর কি। সেইগুলো সাক্ষী হয়ে আর কি দাঁড়িয়ে থাকে সেই হসপিটাল কিংবা সেই হোস্টেল। একদম। তো কি এরকমই আর কি, যেটা শুনেছি যেরকম, যে রাত জেগে ছোট মা পড়াশোনা করতো, হুম। কারণ পরের দিন স্কুল থাকতো। তো প্রায় দিনই রাত্রেবেলা অঙ্ক প্র্যাকটিস কিংবা যেরকম আর কি পড়াঠড়া থাকে সেগুলো করতো। হুম। এবার হঠাৎ একদিন এরকম রাত্রেবেলা যথারীতি পড়াশোনা চলছে, হুম। তখন ছাদের এরকম হঠাৎ করে আওয়াজ, যে আচ্ছা। যেরকম শিল বাটায় যে বাটনা বাটলে যেরকম একটা, ছাদের হুম। উপর যদি ওরকম বাটনা বাটে তাহলে একটা হুম, ভাইব্রেশন হয় হ্যাঁ, হ্যাঁ। আর কি, তুই বুঝতে পারবি সেরকম হলে। ছাদের উপর কি নর্মালি ধর মেঝেতে করলেও কেমন একটা ভাইব্রেশন ফিল হয়, এবার হ্যাঁ, সেখানে মাঝরাতে ছাদে কে শিলনোড়া ইউজ করবে? যাই হোক। হ্যাঁ, ওরকম মাঝরাতে হলে তখন মনে হয় 12টা এরকম সময় এরকম হচ্ছে। হ্যাঁ। তো এটা প্রথমে ভীষণই অকওয়ার্ড একটা ব্যাপার, যে হঠাৎ করে এটা কি হলো, হুম। যেটা কোনোদিন শুনতে পাই না, তারপর আবার ছাদের উপর। হুম। এটাতে স্বাভাবিকভাবে ভয় লেগেছে। তোমার পাশে যে শুয়েছিল ছোট মার একটা বান্ধবী, তখন তাকে ডেকেছে, তখন তারাও শুনেছে এবং ভয় পেয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো মনের ভুল, এইসব ভেবে ঘুমিয়ে পড়েছে। ভয় পেয়েছে সেই জন্য আর রাত জাগেনি, পড়াটাও ইয়ে করেনি। পরের দিন আর হুম। কি সেরকমই বাবা আবার পড়তে বসেছে, কিন্তু এইবার ঘটনাটা একটু অন্যরকম। মনে হচ্ছে যে ছাদের মধ্যে কেউ পড়াশোনা করছে, ছাদের মধ্যে সেই একটা পড়ছে, হু হু করে পড়লে যেরকম একটা মানে আওয়াজ একটা হয়, গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। গোঙানির মতো পড়ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু আহ, কি কি পড়ছে যে সেটা বোঝা বলছে, যাচ্ছে না। হ্যাঁ কি যে আচ্ছা, বলতে আচ্ছা। চাইছে সে পড়ছে যে সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ। এবার প্রথমে আওয়াজটা একটু ধীরে ছিল, হ্যাঁ। তারপর কিছুক্ষণ পর আবার বাড়লো। বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে এমন দাঁড়ালো যে আর আওয়াজে টেকা যাচ্ছে না। হুম, মানে তখন ভীষণ জোরে। ভীষণ জোরে এরকম আওয়াজটা হচ্ছে, সবাই শুনতে পেয়েছে, সবাই শুনতে পাচ্ছে এবং ভয়ে লিটারেলি সবাই কাঁপছে। হুম। তখন কি ওই যে হোস্টেলে যে ম্যামরা থাকে, সে হুম। তাদেরকে দেখা হলো, তারা জোট বেঁধে সেই যখন বুঝলো ব্যাপারটা ঠিক লাগছে না, পরে কে হ্যাঁ, পড়তে পারে, ম্যামেরাও তখন কিন্তু জিনিসটা বুঝে গেছে অ্যাকচুয়ালি কি হচ্ছে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। কি হচ্ছে সেটা কিছুটা আন্দাজ করতে পারলেও কিন্তু যাতে ছাত্রছাত্রীরা ভয় না পেয়ে যায় সেটাকে সামাল দেওয়ার জন্য ছাদে যে কেউ নেই তাদেরকে প্রিটেন্ড করে আর কি দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে ছাদে কেউ নেই, এগুলো এমনি হচ্ছে হয়তো কোনো ব্যাপারে। তো হ্যাঁ। বুঝতে দিলে তো চলবে না, বুঝতে দিলে তো ছাত্রছাত্রী পালাবে হোস্টেল থেকে। হ্যাঁ। সেই জন্য ছাদে সবাই টর্চ টর্চ নিয়ে গিয়ে দেখলো দেখলো যে ছাদে কেউ নেই। হুম। তো এটা একটা ভীষণই ভয়ের ব্যাপার। আমরা মানে শুনতে এটাকে খুব ইয়ে লাগলেও যখন নিজের সাথে ঘটে তখন বোঝা যায় যে এটা আসলে কতটা ভয়ানক ব্যাপার। হ্যাঁ। তো এই ঘটনাটা শুনে না, মানে মানে এতটা মানে নিজস্বতা ফিল হলো, মানে দেখ ভুতুড়ে ঘটনা তো এরকম সচরাচর হয় না, কিন্তু দেখ অনেকে হয় না একটু বাড়াবাড়ি বলে, মানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, একটু মনে হয় হ্যাঁ, যেন শুনেই যেন মনে হয় যেন একটু বেশি বাড়াবাড়ি করছে। এই ঘটনাটা শুনে কিন্তু একদম সেটা ফিল হয়নি। আর আমার হ্যাঁ, মনে হয় আমার আমার ভিউয়ার্সদের বলে দেওয়া উচিত যে আমরা কটার সময় রেকর্ড করছি, একটু টাইমটা বল ভাই। এখন বাজে হচ্ছে 11টা। রাত্রি 11টা 20। হুম। শুধু 11টা না, রাত্রি 11টা 20। এবার আমি যখন তোর সাথে কথা বলছি, আমি ঘরে তো সম্পূর্ণ একা, প্রথম কথা। দ্বিতীয় কথা,
আমার বাড়ির দু সাইডেই একদম অ্যামাজন জঙ্গল, তুই তো পুরো দেখেই গেছিস, মানে চারদিকটাই একদম সত্যি বলতে কি পুরোই জঙ্গল। হ্যাঁ। আর সেই চারদিকে সব জানলাগুলো খোলা, আমার ঘরের একটা জানলা পুরো খোলা, আমার সামনাসামনি একটা জানলা রয়েছে পুরো খোলা। আমি সত্যি বলছি, ঘটনাটা শুনে আমি এতভাবে ফিল করলাম, আমি কিন্তু ভয় পেয়েছি। হুম। আমার সঙ্গে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে বলি তোকে। তো আমার একটা ফ্রেন্ডের সঙ্গে না একদিন পড়া থেকে ফিরছিলাম, ঠিক আছে? হ্যাঁ। এবার ওর না অন্য জায়গায় পড়া থাকে আবার। হ্যাঁ। হুম। তোকে একটু মানে তুই বুঝবি তোকে বললে, আমি যাদের হুম। বাড়িতে পড়তে যাই তাদের হ্যাঁ। বাড়ির মেয়েটারই আর কি। ওদের বাড়ির আচ্ছা। অন্য জায়গায় পড়া আছে ওর, আর আমার পড়া ছুটি, এবার দুজনে আমরা সেদিনকে বেরিয়েছি। হুম। এইবার আমরা একটা গলিতে ঢুকেছি, সেইখান থেকে আমরা মোট কথা এগোবো, ওটা ছিল 3 মাথার মোড়, ঠিক আছে? হুম। এবার তুই একটা কথা তো অবশ্যই জানবি যে শ্রাদ্ধর পরে মানে শ্রাদ্ধর দিন মানুষকে যে খেতে দেয় না, মানুষকে বলাটা ভুল, মানে এই মাটির থালার মধ্যে সে সাজিয়ে খেতে দেয় না, যে হ্যাঁ। যাতে হ্যাঁ। যিনি মারা গেছেন তার প্রিয় প্রিয় খাবারগুলো। হ্যাঁ। হ্যাঁ। তো ওই 3 মাথার মোড়ে একটা শিব মন্দিরের সামনে, এটাও আমি বলে দিই, একটা হুম। শিব মন্দিরের সামনে 3 মাথার একটা মোড়ে ওই খাবারটা না খেতে দিয়েছে কেউ একজন। লুচি হুম। ছিল আর কিছু খাবার ছিল, আমি অতটা ভালো করে দেখিনি, বাট ওটা যে লুচি ছিল সেটা দেখেছি। হুম। একটা মাটির গ্লাস আর মাটির থালার মধ্যে ওগুলো পুরো খাবারটা সাজানো, পাশে একটা ধূপ জ্বালানো। হুম। এইবার আমরা, যে আমি আর ও দুজনেই দেখেছি, এবার আমরা প্রথমে না গলিতে ঢোকার আগে যদি জিনিসটা দেখতাম, আমরা কখনো গলিটাতে ঢুকতাম না। আমি হ্যাঁ। জিনিসটা, আমরা দুজনে ঢুকে গেছি তারপরে দেখতে পেয়েছি জিনিসটা, ঠিক আছে? এবার আমরা হ্যাঁ। দুজনেই না দেখে খুব ভয় পেয়েছিলাম সেই মুহূর্তে, এবং আমি খুব রেগে গেছিলাম যে এরকম লোক চলতি রাস্তায় কেউ কেন এই মানে জিনিসটা করলো। আর হ্যাঁ। তুই বললে বুঝবি কোন জায়গাটা, শিব মন্দিরটা আছে না আমাদের এখানে, হ্যাঁ। তার হ্যাঁ। সামনে সে একটা একটা অন্ধকার মতো গলি আছে, কেউ মানে বাড়িটার ঘরদোর খুব কম, ওই সামনের গলিটার এক একটা কল ছিল, হ্যাঁ। 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 হ্যাঁ, ওই বুঝতে গলিটার পেরেছি। কেসটা এটা। এবার ওই গলিটাতে ভেতরে ওর টিউশন রয়েছে, ইংলিশ টিউশন। হুম। এবার সেই ভেতরে ঢুকতে আমরা ওরকম দেখেছি, এবার আমি তো ভীষণ রেগে গেছি, এবং তুই আমার রাগ দেখেইছিস, আমি চিল্লে উঠেছি যথারীতি যে এরকম লোক চলতি রাস্তায় কেউ এরকম ভাবে দেয়? হুম। এইবার এই কথাটা বলে সবে আমরা এগিয়েছি, তুই বললে বিলিভ করবি না, আমি তোকে এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমরা জাস্ট এগিয়েছি দুজনে, এবার ওই জায়গাটা না একটু বালি বালি মতো, তুই তো দেখেছিস রাস্তাটা কেমন খারাপই অবস্থা, হ্যাঁ। হ্যাঁ। মানে হ্যাঁ। একদম কাঁকড় ফাকড় বেরিয়ে রয়েছে, ব্ল্যাক ওই পাথরগুলো, আর পুরো হ্যাঁ। বালি বালি রাস্তাটা। এইবার আমাদের দুজনের ছাড়াও 3 নম্বর একটা পায়ের আওয়াজ আমরা দুজনেই শুনতে পেয়েছি, এবং শোনার পর আমরা একে অপরের দিকে তাকাচ্ছি, আর ও আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। হ্যাঁ। তারপরেই আমরা দুজনে হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম, এবং আমাদের দুজনের না গা হাত পাটা খুব ভার হয়ে গেছিল সেই মুহূর্তে। তারপর ওই গলিটা, তারপর যখন আমরা হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম, তারপরে আমাদের ওই গা ভারটা মানে হালকা হলো, এবং ওই গলিটা যখন আমরা পার করলাম, তখন ওই মানে যে পিছু পিছু কেউ একজন আসছে পায়ের আওয়াজটা পাওয়া, সেটা বন্ধ হয়ে গেল। মানে তুই, আমরা সেদিনকে, আমি দেখ আগে আমার অনেক ফিল করেছি এরকম অনেক কিছু ফিল করছি, বাট অতটা ক্লোজলি কখনো অমন ভাবে ফিল করিনি। সেদিনের ওই জিনিসটা আমার এতটা জেনুইন লেগেছে, আর এতটা মানে অন্যরকম একটা মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম সেদিনকে। আমার সঙ্গে আগে অনেক ফিল এরকম আমি করেছি বাড়িতে, বাড়ির হুম। বাইরেও করেছি, কিন্তু তবে ওই জিনিসটা না সেদিনকে আমাকে আর ওই মেয়েটাকে খুব ভাবে ভয় পাইয়ে দিয়েছিল, আমার ফ্রেন্ডটাকে আর কি। তো ভাই আমরা দুজন, বিশ্বাস কর, এরপর থেকে আমি ওই গলিতে আর যাব না। হ্যাঁ, আর আরেকটা কাকতালীয় ঘটনা দেখ, আমার তো এসব একটু প্রবলেম হয়, আমার যেখান সেখান থেকে যাতায়াত করা বা এরকম কিছু করাটা বারণ, এবং সেই হুম। রাস্তায় তারপর থেকে আমাকে একবারও যেতে হয়নি যতদিন না আমার কাছে একটা প্রোটেকশন এসছে। আমি ওরকম ভয় টয় পাওয়ার পর বাড়িতে তো এসে বলেছিলাম, তারপর আমার জন্য একটা মা দলি আনিয়ে দিয়েছে। আর সত্যি এটা আমি মানে বলছি, ভগবানের কৃপা আছে নাকি আমি বলতে পারবো না, আমাকে ওই ঘটনা ঘটার পর থেকে একবারও আমাকে ওই রাস্তাটাতে আর যেতে হয়নি, জানিস তো? তারপর হুম। যবে মাদুলিটা এসছে, তারপরে আমি আপাতত একদিনই গেছি ওই রাস্তাটায়, আমাকে তার আগে যেতে হয়নি, মানে ঘটনা চক্রেই যেতে হয়নি, এমন নয় যে ভয় পাচ্ছি বলে যাচ্ছি না বা যাওয়া বারণ, এমন নয়, ঘটনা চক্রেই আমাকে ওখানে আর যেতে হয় এরকম। আচ্ছা। আচ্ছা, তুই সে একবার ওই একটা কুয়োর ওই কেসটা বলেছিলি না, হুম। ঘটনাটা, ওই ঘটনাটা একবার বল বেশ কুয়োর যে শ্রোতার ঘটনাটা। জন্য। হ্যাঁ, ওই ঘটনাটা বলা শুরু কর তুই। আচ্ছা, তো এই ঘটনাটা ঘটেছে আমার কাকা আর আমার কাকার মাসির ছেলের সাথে। হুম। আমার কাকার মাসির বাড়ি হচ্ছে বাটানগর। হুম। তো সেখানে গরমের ছুটি বা পুজোর ছুটি কিছু একটা হবে হয়তো, সেখানে সেই ছুটিতে যাওয়া হয়েছিল, কাকা গেছিল, কাকা বাবা সবাই গেছিল। হুম। আর কাকা, বাবা কাকার মাসির তিনখানা ছেলে। হ্যাঁ। তো
এবার যেরকম হয় সব ভাইরা একসঙ্গে থাকলে আহ, সবাই মিলে একসঙ্গে প্ল্যান করেছিল। আর বাড়িতে যে ভূত আছে সেটা সবাই জানে। মানে মানে বাড়িটা আগে থেকে একটু ওই অভিশপ্ত টাইপের? অভিশপ্ত বলতে বাড়িটার অনেক বড় ইতিহাস আছে। আর মানে আচ্ছা ইতিহাস বলতে ইতিহাসটা অনেক ভয়ঙ্কর, সেই জন্য মানে এখন বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। বাড়িটা এখন আর নেই, কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা। শুনি আর কি আর কি যখন বাড়িটা তো বানানো না, বাড়িটা কেনা হয়েছিল আর কি। ও আচ্ছা, মানে ওটা আগে লোকে বসবাস করতো? হ্যাঁ, আচ্ছা। দোতলা বাড়ি কেনা হয়েছিল এবং আচ্ছা, কেনার বাড়িটার পর থেকে ইতিহাসটাও যদি বলতে কোনো অসুবিধা না থাকে বলিস, একটু শুনবো। মানে বাড়িটার এই কুয়োর ঘটনাটা শুনেছিলাম, বাট বাড়ির ইতিহাসটা জানা ছিল না। বাড়ির ইতিহাসটা আমারও ঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, কারণ তাহলে ওটা যে অন্য কোনো কিনে একটা দিন। হ্যাঁ, যে কিনেছে বাড়িটা মানে হ্যাঁ। বাবা কাকার মেসো আর কি, সেও জানে না বাড়িটার আগের ইতিহাস কি। কিন্তু আচ্ছা বাড়িটার যেসব কাণ্ড কারখানা বাড়িতে ঘটেছে সেসব শুনলেই বোঝা যায় যে বাড়িটার অনেক বড় ইতিহাস আছে। আচ্ছা, এবং বাড়িটা যে ওনার, তারা এখন কোথায়? যে ওনার কি জানি তারা সেই এখনো আমার তো জানার কথা না। এবং অনেক হ্যাঁ আগের মানে বিয়ের মানে অনেক আগে, আমার 50 60 তারও বেশি, 70 এরকম বছর আগে বাড়ি কেনা হয়েছে। হ্যাঁ, তুই তো বলছিস মানে তোর কাকা আর তার মাসির ছেলে। হ্যাঁ, তাহলে তো এই ঘটনাটা অনেক আগেরই, কারণ ওনারা তখন ছোট বলছিস যখন, তাহলে তো একদমই ছোট ঘটনাটা ছিল। তারও তাহলে অনেক আগেরই হবে। যাই হোক, ঘটনাটা বল তুই। তো এরকম সবাই জানে বাড়িতে কিছু প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটে, হুম। যেগুলোর সুপার ন্যাচারাল আর কি, যেগুলোর কোনো আখ্যা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ। এবার কাকা আমার ভীষণই সাহসী। হুম। আর এবার সবাই মিলে আর কি একটা কন্ডিশন দিল হুম। যে তোমাকে তোমার তোমার আমার কাকাকে আর যে বাবা কাকার মাসির মেজো ছেলে, এই দুজন আহ ছাদের মধ্যে একা থাকতে হবে। আচ্ছা। ছাদের মধ্যে একা থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে পরের দিন পুরস্কার আছে ওদের জন্য। আর ওরা চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলো। হুম। দুজন মিলে ছাদের উপর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাবা কাকার বাবা আর মাসির আর দুই ছেলে হুম। ছাদের দরজাটাকে জাস্ট বাইরে থেকে বন্ধ করে দিল, যাতে ওরা বাইরে পালিয়ে আসতে না পারে। আচ্ছা, মানে দরজাটা ভেতর থেকে লক করে দিল? মানে ভেতর থেকে লক করে দিল যাতে ভয় ভয় পেয়ে কিংবা যে কোনো কারণে ওরা নিচে যাতে না আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর ওরা ভেবেছে ঠিক আছে চলো, একটা রাত তো কোনো ব্যাপার না, কাটিয়ে দেওয়া যাবে। হুম, বল। তো সময়টা খুব একটা গরমও ছিল না, আবার পুজোর সময় আর কি শরৎকালে যেরকম একটা আবহাওয়া থাকে, হ্যাঁ, শিশিরের শিশির তার শিশির মানে ভাব এটা সেরকম। গরমের ছুটি ছিল না, মানে পুজোর ছুটি বলতে পারিস? মানে পুজোর সময় যেমন সবাই আর কি একটু মামা বাড়ি নামা বাড়ি ঘুরতে টুরতে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই পুজোর আচ্ছা আচ্ছা ছুটি। আচ্ছা। আচ্ছা। পুজোর ছুটি ছিল, পুজোর সময় শরৎকাল। হুম। আহ তো হালকা ঠান্ডা। হালকা ঠান্ডা, গায়ে চাদর দেওয়ার মতো। হ্যাঁ। তো এরকম মশারি ভালো 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 করে মশারি টশারি টানিয়ে চাদর টাদর নিয়ে সবাই দুজন মিলে আর কি, দুজনেই ছিল ছাদের উপর, দুজনে শুয়েছে। হুম। এবার কিছুক্ষণ গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ করে একটা বাড়িতে কুয়ো ছিল, যেটা হুম। সবচেয়ে বড় কথা, বাড়িতে কুয়ো ছিল। কুয়োটা ওই আসল ওনারদেরই আর কি? কুয়োটা প্রথম থেকেই ছিল। হ্যাঁ, মানে ওই ওনারেরই আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এবার হঠাৎ একটা আওয়াজ হলো যে আম, কুয়োর পাড়ে দাঁড়িয়ে যে জল গায়ে ঢাললে যেরকম একটা আওয়াজ হয় না, হ্যাঁ। সেরকম একটা আওয়াজ শুনতে পেলো। হুম। যদি তুই ভাব অত হুম। রাতে যদি কেউ শোনে, কুয়োর ধারে, কুয়োটা অতটা কেউ ইউজ করতো মানে সকালবেলার দিকটাতে চান করার সময় হয়তো ইউজ করতো, মানে খুব একটা ইউজ ওটা করাই হতো না। হুম। আর বাড়িতে তো ওটা ইউজ করার মতো কেউই নেই। আচ্ছা। তো এরকম রাত্রে বেলা মাঝরাতে যদি কেউ শোনে যে কুয়োর সামনে দাঁড়িয়ে চান করছে, হুম। প্রথম কথা প্রথমেই যখন ওটা শুনবে তখন কারোর বিশ্বাস হবে না, মনের ভুল হিসেবে ওটাকে ভুলে যেতে চেষ্টা করবে। একদম একদম। কিন্তু যদি দুবার তিনবার শোনে, তখন হুম। কিউরিওসিটি জাগবে হুম। যে কি হচ্ছে দেখি, নিচে কে চান করছে এত রাতে, হুম। কুয়োর সামনে জলে ঝাঁজ আওয়াজ হচ্ছে। যথারীতি কে চান করছে সেটা দেখবার জন্য ছাদের ইয়ে থেকে আর কি, ফাঁক থেকে আর কি উঁকি মেরে দেখার চেষ্টা যেই করতে গেল। হ্যাঁ, মানে ওই ছাদের যে কার্নিশটা থাকে সেখানে ডিজাইনিং ছিল, ওরা সেই ফাঁকটা থেকে উঁকি মারছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে একদম সরাসরি যে দাঁড়িয়ে দেখছে তা নয়? না, আচ্ছা। অতটা সাহস আর কুলাচ্ছিল না, তখন একটু আন্দাজ করতে পেরেছিল কি ব্যাপারটা হতে পারে। অন্তত বাড়ির ছেলেটা তো জানবে। হ্যাঁ,
না, না, সেটা আমার থাকে। কাকাও জানতো, ও কারণ আচ্ছা। ও মাসির বাড়িতে। তাহলে ওই জন্যই তাহলে মনে হয় এরকম একটা কন্ডিশন দিয়েছে যে থাকতে পারলে কিছু একটা বড়সড় গিফট রয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা। সবাই আর কি ব্যাপারটা জেনেই ওদেরকে আর কি বাঘের সামনে বাঘের মুখে ঠেলে দিয়েছে। বুঝলাম। তো এবার যেই উঁকি মেরে দেখেছে, হুম। এরকম একটা পিছন থেকে একটা অবয়ব টাইপের একটা দেখতে পেলো আর কি, হুম। যে একটা মহিলা, চুল মহিলা। ছাড়া দিয়ে একটা মহিলা। আচ্ছা। সেই মহিলাটা যেই মহিলাটাকে দেখছে, হুম। সেই মহিলাটার বর্ণনাটা প্রথমে দিই, বর্ণনাটা। হ্যাঁ। তার চুলটা খোলা, মানে একটা একটা অবয়ব, ফুল যে স্পষ্ট বোঝা যাচ্ছে সেরকম আর না। হুম। আর কি মানে সেই অবয়বটা দেখে আর কি আহ একটু মানে বোঝা যাচ্ছে যে উনি মহিলা। বোঝা যায় যে সেই মহিলাটা কে, কারণ মহিলাটা যে ওখানে দাঁড়িয়ে চান করছে, হ্যাঁ। সেই মহিলাটা হচ্ছে ওই বাড়িরই ভাড়া থাকতে এসেছিল, মানে বাড়িটা তো অনেক বড়। হ্যাঁ। মাসি মেসো আর 3 ছেলে থাকার পরও নিচের দিকে অনেক ঘর ফাঁকা থাকতো, তাই জন্য আচ্ছা। সেই ঘরে ভাড়া দেওয়া হতো। এবার ভাড়া দেওয়ার পর অনেক ভাড়াটিয়ারাও আসতো নানান রকমের। আর তারা এমন এমন সব এক্সপিরিয়েন্স আর কি ওদের হতো আর কি, যে তারা কিছুদিন থাকার পরে পালাতো। আচ্ছা, যেমন? হ্যাঁ, যেমন? যেমন এই মহিলাটা, হ্যাঁ। যেই মহিলাটাকে আর কি দেখছে, হ্যাঁ। সেই মহিলাটাকে সোমার মা বলে ডাকতো আর কি। ওর মেয়ের নাম সোমা ছিল, তো মাকে সোমার মা বলে ডাকা হতো। হ্যাঁ। তো সোমার মা এসেছিল থাকতে। হ্যাঁ। থাকার পর কিছুদিন ওই বাড়িতে থাকাকালীনই, ভাড়া থাকাকালীনই বাইকে আর কি, ভাইয়ের বাইক কিংবা কারোর বাইকে করে অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ। যাওয়ার সময়, এবং মারা গেছিল। আচ্ছা। তারপর তো এই ঘরটা বন্ধ, মানে ঘরটা তখন ভাড়াটি তখন আর আসেনি, বা সেই ভাড়াটিয়াটা ওরাই ছিল আর কি। কিন্তু হুম। তারপর মারা যাওয়ার পর ওই ঘরটা বন্ধ। ভাড়াটি আসলে হয়তো আবার খুলে দেওয়া হতো, কিন্তু ভাড়াটিয়া যেহেতু আসেনি সেই জন্য ঘরটা বন্ধ ছিল। হ্যাঁ। এবং সবাই চিনতো ওই সুমার মা। হ্যাঁ। তো ঠিক অবয়বটা ওরকমই মনে হলো। হুম। জাস্ট এরকম একটা উম ঘুরে তাকালো এবং তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। রিয়েলি? রিয়েলি অদৃশ্য হয়ে তুই গেল। এবং তুই বললে বিলিভ করবি না, আমার জাস্ট মানে মাথা থেকে পা অব্দি এক্ষুনি একখানা ভয়ের স্রোত যেন নেমে গেল। তোর মুখে আমি ঘটনাটা আগে একবার শুনেছিলাম, তোর মনে আছে হ্যাঁ, কিনা জানি না, তুই আমাকে ওটা মেসেজে বলেছিলি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হ্যাঁ, আমার এখন মানে সেই মুহূর্তে আমি ভয় পাইনি, বাট এই মুহূর্তে আমি ভয় পেলাম। অ্যাকচুয়ালি ভয় কি জিনিস এই জিনিসটাতে আমি বুঝলাম, মানে এই ঘটনাটা থেকে আমি বুঝলাম, সেই মুহূর্তে আমি ভয় পাইনি। এখন হ্যাঁ। আমার মাথা থেকে পা অব্দি একখানা ভয়ের স্রোত নেমে গেল। তারপর তারপর? তারপরে ওরা ঠিক আর কি আর মনুষ্য চোখ তো এরকম সুপার ন্যাচারাল জিনিস দেখার পর বিশ্বাস করা যায় না। হ্যাঁ। মনের ভুল হিসেবে মাইন্ড বলে আমাদেরকে সবসময়, এইটাই আমাদেরকে ইন্ডিকেট করতে থাকে যে একটা মনের ভুল, ভুলে যাও। হ্যাঁ। কিন্তু এটার বাইরেও যে একটা আলাদা জগৎ আছে, যেটাকে বিশ্বাস না করলেও ব্রেন যদিও বলে যে ভুলে যাও, তাও হুম। ভুলা যায় না। হুম। ভেতরে কি রহস্যটা সেটা জানার ইচ্ছা হয়। এই চোখটা জাস্ট ডুললো, যেটা ঠিক দেখলাম আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখে জিনিসটা। হ্যাঁ। চোখটা যেই ডললো, তারপর যেই আবার তাকালো ওর দিকে, অনেক সাহস সঞ্চয় করে যখন তাকালো, তখন জায়গাটা পুরো খটখটে শুকনো, যেরকম কার সেরকমই আছে, কোনো ব্যাপারে মানে এমন মনে হচ্ছে যে কিছুই হয়নি, যেটা আগে দেখলাম সেটা ভুল ছিল। হুম। কিন্তু ভুল যে ছিল না সেটা সবাই পরের দিন সকালবেলা আর কি যখন সব বড়দেরকে বললো, হ্যাঁ। তখন তো আমার বাবা আর মাসির ওই 2 ছেলে ভীষণ বকা খেলো মাসি মেশোর কাছে, যে কেন এটা করা হয়েছে। হ্যাঁ। কারণ মাসি মেশো বুঝতে পেরেছিল যে ওদের দুজনের বিপদ হতে পারতো রাতের বেলা। একদমই তাই। আর ছাদের যে দরজা সেটা বন্ধ করে দিয়েছিল ওরা শয়তানি করে। এটা অনেক মানে অনেক খারাপ কিছু জায়গায় পৌঁছাতে পারতো, কিন্তু ভগবানের দয়ায় সেটা হয়নি। হুম। একদম। এটাই ঘটনা ছিল। এটাই ঘটনাটা ছিল। এবং এটা যে কতটা ভয়ানক, ওরা বাবা কাকা এখনো গল্প করলে আমাদেরই ভয় লেগে যায়। আমি শুধু এটাই ভাবার চেষ্টা করি যে ওরা এটা ফিল করেছে, ওরা এটা দেখেছে, তাহলে ওনাদের কেমন অবস্থা হয়েছিল সেই সময়টাতে। হুম। ঘটনাটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, মানে এই এই রাত্রেবেলাতে বসে এরকম একটা রেকর্ডিং, মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্সও ছিল। যে মানে এই প্রথম কারোর সঙ্গে এত রাত অব্দি কথা বললাম, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা যে আমার একটা রেকর্ডিং এর উদ্দেশ্যে বলা, সেটা আমার আরো বেশি ভালো লাগলো।
যে তুইও এতটা কোঅপারেটিভ হলি, রাত্রি 11:30 পার হয়ে গেছে, তুই এখনো কথাটা যে বলছিস সেটা আমার ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এটা অন্য কাউকে বললে ভাই নাই বলতো সে। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। তোকে আবার বলবো রেকর্ডিং এ আসবার জন্য। মানে এতটা মানে তুই প্রফেশনাল না হয়েও আনপ্রফেশনাল হয়েও তুই এত ভালো ঘটনাটা এক্সপ্লেন করলি যে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। ভীষণ ভালো লাগলো ঘটনাগুলো বলতে পারিস। আর তোকে আবারও মানে আবার আরেকবার আসবার জন্য ইনভাইট করছি। তখন চেষ্টা করবো সামনাসামনি বসে করবার। হ্যাঁ। এখন তো ভীষণ তাড়াহুড়োর মধ্যেই করা রেকর্ডিংটা। জানি না সবার কেমন লাগবে। তো তুই যদি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চাস তো একটু বলে দে প্লিজ। ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো যে আমি অতটা একটা প্রফেশনাল নই, আমি ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না। তবু বলার চেষ্টা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে কোনো নতুন ভিডিও এলে সেই নোটিফিকেশন আপনাদের কাছে আবার তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে ওয়াও! এটা? একদম। ওয়াও! তুই রিয়েলি তোর মানে ভয়েসটাও বেশ ভালো ছিল মানে ঘটনাটার জন্য। মানে ভীষণ ভালো লাগলো। ঘটনাটা শুনে মানে একটা স্যাটিসফাই ফিল করলাম যে না এই সত্যি এতদিনে কারোর কাছে একটা ভূতের ঘটনা শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে। চল তাহলে রাখি। হ্যাঁ, একদম। গুড নাইট। গুড নাইট। হুম। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা? কেমন লাগলো আমাদের এই ঘটনাগুলো? একটা ছোট্ট আলোচনা আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমাদের অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজ পার্ট 2 এর একটা ভীষণ সুন্দর একটা আড্ডা দিলাম আজকে। ভীষণ ভালো লাগলো নৈরঞ্জনা, তোর সঙ্গে অনেক দিন পর এত সুন্দর একটু একটা আলোচনা হলো। তো তুই যদি ভিডিওটা দেখিস ডেফিনেটলি একখানা ছোট্ট কমেন্ট করে দিবি। আর তোমাদেরকেও বলছি এই ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এবং আমি শেষে একটাই কথা বলতে চাই, আমরা চারিদিকে কান পাতলে এই সমস্ত ঘটনা না আরও বিভিন্ন ওয়েতে আরও বিভিন্ন মানুষের থেকে পাবো। বিভিন্ন মানুষ এর সঙ্গে এই ঘটনাগুলো নানা রকমভাবে ঘটে থাকে। অ্যাকচুয়ালি এগুলো জেনুইন ঘটনা, যেগুলো আমরা অনেক বেশি শুনবো। যেরকম মনে হবে যে যেমন ধরো একটা বোম হঠাৎ করে ফেটে গেলে আমাদের যেমন ভয় লাগে ঠিক তেমনই এই ঘটনাগুলোও তেমন। হঠাৎ করে এমন এমন কিছু কাজকর্ম হয়ে যায় যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, অ্যাকচুয়ালি যেগুলো আমাদের জগতের সঙ্গে কোনো রকমভাবে কানেক্টেড নয়। অন্য জগতের কিছু ক্রিয়েচারের জন্য যদি আমরা কখনো কিছু ফিল করি বা একটু ভয় পাই, সেটা কিন্তু একটা আমাদের অন্য মাত্রায় নিয়ে চলে যায়। সেই জিনিসটা কিন্তু একটা অন্য মোমেন্টে আমাদেরকে নিয়ে চলে যায়। আচ্ছা, তোমরা ঘটনাটা শুনে কারা কারা ভয় পেলে আমি সত্যি বলতে কি জানি না, বাট আমি কিন্তু ঘটনাগুলো ভীষণভাবে ফিল করেছি। লিটারালি আমার গায়ে কাঁটা দিচ্ছিল। তো তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরাও যদি চাও যে তোমাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমি পাঠ করি, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারো vloggerdeepseries@gmail.com কিংবা আমায় মেসেজ করতে পারো আমার ফেসবুক অ্যাকাউন্টে, যেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। এবং তোমরা যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাও, সরাসরি আমার সঙ্গে একটা লম্বা আড্ডা দিতে চাও, অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের একজন পার্ট হতে চাও, তাহলে আমাকে ফেসবুকে আলাদা করে মেসেজ করবে এবং অবশ্যই এটা উল্লেখ করে দেবে যে তোমরা অভিশপ্ত ভৌতিকত্ব সিরিজের একজন মেম্বার হতে চাও, একজন পার্ট হতে চাও, এবং সঙ্গে তোমাদের ফোন নাম্বারটা আমাকে মেনশন করে দেবে। ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে একটা রেকর্ডিং ডেট ফিক্সড করে সেই দিনকে আমরা রেকর্ড করতে পারি। তো আজকের ঘটনাটা এতটাই রাখছি, আজকের ভিডিওটা এতটাই রাখছি। তাহলে ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে। চেষ্টা করবো পরের উইকেই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার, নতুন ভিডিও নিয়ে আবার কাজ স্টার্ট করে দেবো।